সাহেব, আমাকে যেতে দিন, আমি কিছু ভুল করিনি। চুপ, এটা আমরা ঠিক করব যে তুমি ভুল করেছ কিনা। সাহেব, আমার কথা শুনুন, এই বাচ্চাকে ছেড়ে দিন। চুপ থাক, বেশি উকিলি করিস না। এটাকে ধর, এটা বেশি উকিলি করছে। ও কোনো পুলিশওয়ালা ছিল যারা আমার ছেলেকে মারল। এখন আমি তাদের বলছি, এখন তাদের ভালো হবে না। যখন একটা আবর্জনা বেনানো ছেলে কোর্টরুমে ভিতরে এলো, তখন আবর্জনা বেনানো ছেলেকে দেখে জজ দিলীপ মেহতা উঠে দাঁড়ালেন। আসলে কে এই ছোট আদি, যাকে দেখে বড় বড় উকিল, এমনকি জজ দিলীপ মেহতা পর্যন্ত তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন? কী রহস্য লুকিয়ে আছে এই ছেঁড়া কাপড়ওয়ালা বাচ্চায়, যা পুরো কোর্টরুমকে নাড়িয়ে দিল? তীব্র বৃষ্টির ফোঁটা রেলওয়ে স্টেশনের ছাদে বাজছে। ৮ বছরের ছোট আদি তার ভেজা প্লাস্টিকের বস্তায় জড়ো করা আবর্জনা দেখে পারেশান ছিল। সন্ধে ৪টে বেজে গেছে এবং এখনও বেশি কিছু পাওয়া যায়নি। কিছু পুরনো খবরের কাগজ, প্লাস্টিকের বোতল, ভাঙা খেলনা এবং ধাতুর টুকরো, তার ছেঁড়া কাপড় বৃষ্টিতে ভিজে গেছে। কিন্তু সে হার মানতে প্রস্তুত ছিল না। আবর্জনা বেনানো, আবর্জনা বেনানো, সে তার দুর্বল কণ্ঠে চিৎকার করতে থাকল। রেলওয়ে স্টেশনে বসা যাত্রীরা তাকে দেখে চোখ ফিরিয়ে নিল। কারোরই সেই বাচ্চার প্রতি কোনো যত্ন ছিল না, যে তার অসুস্থ আম্মা সম্বতীকে ওষুধের জন্য আবর্জনা বিনছিল। এরই মধ্যে স্টেশনের কোণে দাঁড়িয়ে থাকা ৫ পুলিশওয়ালার নজর সেই বাচ্চার উপর পড়ল। প্রধান পুলিশওয়ালা কিশোর যাদব তার ৪ সঙ্গী রোহতাক সিং, রাজেশ ত্যাগী, শুভম এবং করণবীর ঠাকুরের সাথে বৃষ্টি থেকে বাঁচতে সেখানে দাঁড়িয়েছিল। তাদের উর্দিতে জলের ফোঁটা চকচক করছিল, কিন্তু তাদের মুখে কোনো দয়া ছিল না। দেখো, এই ছোট বাচ্চা আবর্জনা বিনছে, কিশোর যাদব তার সঙ্গীদের বলল। কেননা এর আবর্জনা আমরা নিয়ে নিই, কোথাও থেকে কিছু টাকা পাওয়া যাবে। বাকি ৪ পুলিশওয়ালা শয়তানি হাসিতে হাসতে লাগল। আরে ছোট, এখানে আয়। কিশোর যাদব বাচ্চাকে ইশারা করল। আদির চোখে আশার চমক এলো, হয়তো কেউ তার আবর্জনা কিনতে চায়। সে দৌড়ে তাদের কাছে গেল। সাহেব, কি চাই? এটা খবরের কাগজ, এটা বোতল। কিশোর যাদব ইশারা করল এবং রোহতাক সিং পুরো বস্তা ছিনিয়ে নিল। ৫ পুলিশওয়ালা আদির পুরো দিনের পরিশ্রমে জড়ো করা আবর্জনা নিজেদের কাছে রেখে দিল। যখন আদি টাকা চাইল, তখন তারা জোরে হাসতে লাগল। আরে ছোট, আমরা পুলিশ, আমাদের কাছ থেকে টাকা চাইছে? রাজেশ ত্যাগী ব্যঙ্গ করে বলল। আদির চোখে জল এলো। সাহেব, আমার আম্মা খুব অসুস্থ, আমার ওষুধের জন্য টাকা চাই, সে কাঁদতে কাঁদতে বলল। কিশোর যাদবের মুখ রাগে লাল হয়ে গেল। এখনও বকছে? চল ভাগ এখান থেকে। আদি তাদের পা ধরল। সাহেব, অর্ধেক টাকাই দিন। তখন কিশোর যাদব রাগে এসে আদির বুকে জোরে লাথ মারল। আদি মাটিতে পড়ে গেল। রোহতক তার কানে থাপ্পড় মারল এবং বলল, চলে যা এখান থেকে, না হলে জেলে ঢোকাব। কাছে দাঁড়িয়ে থাকা এক চা বিক্রেতা বলল, সাহেব, এটা নিরীহ বাচ্চা, এর টাকা দিন। কিন্তু তাকেও মার পড়ল। রাজেশ ত্যাগী তার মুখে থাপ্পড় মারল। তোর সাহস কি করে হলো? কিশোর যাদব আদেশ দিল, এটাকে ধর, জেলে ঢোকা। করণবীর ঠাকুর এবং রাজেশ ত্যাগী চা বিক্রেতাকে ধরল। আদিকে কিশোর যাদব ধমকি দিল, তুমিও জেল যেতে চাস নাকি, ভাগবি? আদি ভয় পেয়ে গেল এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু এই পুলিশওয়ালাদের কি জানা ছিল যে যে বাচ্চাকে তারা এত নির্মমভাবে মারল, সে অন্য কারো নয়, বরং জেলার সিনিয়র জাজ দিলীপ মেহতার নিজের রক্ত। ৬ বছর আগে যখন এই বাচ্চা মাত্র বছরের ছিল, তখন এক মেলায় তার বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। জাজ দিলীপ মেহতা তার ছেলেকে তখন থেকে এখন পর্যন্ত খুঁজছেন, কিন্তু কোনো সুরাগ পাননি। আজ যে বাচ্চা এই পুলিশওয়ালাদের সামনে অসহায় ছিল, সে তারই লাডলা ছেলে, যাকে তিনি রোজ মনে করেন। এবং এখন যে আম্মার সাথে সে থাকে, সে তার আসল আম্মা নয়, বরং তাকে শুধু পালনকারী আম্মা সম্বতী, যে একটা খোয়া নিরীহ বাচ্চাকে কাঁদতে দেখে আশ্রয় দিয়েছে এবং এখন ৬ বছর ধরে পালছে। ৬ বছর আগের কথা। জজ দিলীপ মেহতা তার ২ বছরের ছেলে আদির সাথে শহরের বাইরে লাগানো বার্ষিক মেলা গিয়েছিলেন। সেই দিন রবিবার ছিল এবং জজ দিলীপ মেহতা ভেবেছিলেন যে তার ছোট ছেলের সাথে কিছু সময় কাটাবেন। বাচ্চা সবে সবে হাঁটা শিখেছে, তার ছোট ছোট পা টলমল পড়ে, কিন্তু দৃঢ়তার সাথে এগোচ্ছিল। মেলায় নানা রকমের রং বেরঙের দোকান ছিল, খেলনা, মিষ্টি, কাপড় এবং না জানি কি কি আদি প্রত্যেক জিনিস দেখে খুশি হচ্ছিল। তার ছোট আঙুল তার পাপার আঙুলে আটকে ছিল। জজ দিলীপ মেহতা একটা খেলনার দোকানে থামলেন। বাচ্চার জন্য কিছু খেলনা কিনতে চান। দোকানদার বিভিন্ন খেলনা দেখাচ্ছিল, রং বেরঙের বল, ছোট গাড়ি, ভালুকের খেলনা এবং আরও অনেক কিছু। দিলীপ মেহতা তার ছেলেকে জিজ্ঞাসা করছিলেন, কি চাই বেটা, এই বলটা নাই গাড়ি? আদি খুশিতে তালি বাজাচ্ছিল।
সে সব খেলনা চাইছিল। খেলনা বেছে নেওয়ার চক্করে জজ দিলীপ মেহতার মনোযোগ বিভ্রান্ত হয়ে গেল। তিনি তার ছেলের আঙুল ছেড়ে দিলেন যাতে তিনি 2 হাতে খেলনাগুলো তুলে দেখতে পারেন। আদি তার পায়ের কাছেই দাঁড়িয়েছিল, সেও খেলনাগুলো দেখছিল। হঠাৎ তার নজর মেলার অন্যদিকে একটা রংবেরঙের বেলুনওয়ালার উপর পড়ল। বেলুনগুলো হাওয়ায় দুলছে। আদিকে মনে হলো যেন তারা তাকে ডাকছে। 2 বছরের নিরীহ বাচ্চা ধীরে ধীরে তার পাপা থেকে দূরে হতে লাগল। তার ছোট পা বেলুনওয়ালার দিকে এগোচ্ছিল। জজ দিলীপ মেহতা এখনও খেলনা দেখছিলেন। তারা মনে করলেন যে বাচ্চা তার কাছেই আছে। বেটা, এই গাড়িটা কেমন? তিনি পিছনে ফিরে বললেন। কিন্তু আদি সেখানে ছিল না। শুরুতে তারা মনে করলেন যে আদি দোকানের কোনো কোণে লুকিয়েছে। বেটা, কোথায়? তিনি আওয়াজ দিলেন, কিন্তু কোনো উত্তর এলো না। জজ দিলীপ মেহতার শ্বাস দ্রুত হতে লাগল। আদি! তিনি জোরে চিৎকার করলেন। দোকানদারও পারেশান হয়ে গেল। বেটা! জজ সারা দোকান খুঁজে মারলেন, কিন্তু আদি কোথাও পাওয়া গেল না। জজ দিলীপ মেহতার হৃদয় দ্রুত ধড়কতে লাগল। তিনি দোকান থেকে বাইরে বেরোলেন। আদি, কোথায় তুমি? তার কণ্ঠে ভয় ছিল। মেলায় হাজারো লোক ছিল, সর্বত্র ভিড় ছিল, শোরগোল ছিল। জজ দিলীপ মেহতা এক দোকান থেকে অন্য দোকানে দৌড়াতে লাগলেন। আপনি কি একটা ছোট বাচ্চা দেখেছেন, 2 বছরের, নীল শার্টে? তিনি প্রত্যেককে জিজ্ঞাসা করছিলেন। মেলার অফিসারদের খবর দিলেন, পুলিশকে ফোন করলেন, কিন্তু আদি অদৃশ্য ছিল। রাত হয়ে গেলেও সে পাওয়া গেল না। ওদিকে 2 বছরের আদি বেলুনওয়ালার কাছে পৌঁছে গেল। বেলুনওয়ালা এক বয়স্ক লোক ছিল। সে দেখল যে একটা ছোট বাচ্চা একা ঘুরছে। বেটা, তোমার পাপা কোথায়? সে জিজ্ঞাসা করল। আদি বলতে পারল না, সে শুধু কাঁদছিল। বেলুনওয়ালা বুঝতে পারল না যে এই বাচ্চার কি করবে। কাছে একটা ছোট আবর্জনার দোকান লাগানো বয়স্ক মহিলা এটা দেখল। সে সম্বতী আম্মা বলে ডাকা হতো। তার আসল নাম সম্বতী ছিল, কিন্তু সবাই তাকে আম্মা বলে ডাকত। কি ব্যাপার ভাই সাহেব? সম্বতী আম্মা বেলুনওয়ালাকে জিজ্ঞাসা করল। এই বাচ্চা খোয়া গেছে, এর মা বাবা কোথাও পাওয়া যাচ্ছে না, বেলুনওয়ালা জানালো। সম্বতী আম্মা আদিকে দেখল। সে কাঁদছিল, ক্ষুধার্ত ছিল, ভয় পেয়েছে। আম্মার হৃদয় ভরে এলো। রাত হয়ে গেছে, কাল আবার খুঁজব, আজ এটাকে আমার বাড়ি নিয়ে চলি। সম্বতী আম্মা বলল। বেলুনওয়ালা কেউ এটাই ঠিক মনে হলো। সম্বতী আম্মা আদিকে তার ছোট বাড়িতে নিয়ে গেল। তাকে খাবার খাইয়ে দিল, দুধ পান করালো, পরিষ্কার কাপড় পরালো। আদি একটু শান্ত হল। সম্বতী আম্মা তাকে তার বিছানায় শুইয়ে দিল। কালের মা বাবা পাওয়া যাবে, সে ভাবছিল। জজ দিলীপ মেহতাও তার ছেলেকে খুঁজতে প্রত্যেক সম্ভব চেষ্টা করছিলেন। প্রাইভেট গোয়েন্দা রাখলেন, পুলিশকে আদেশ দিলেন, পুরো প্রদেশে খোঁজ করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনেরই একে অন্যের খবর পেল না। বছরগুলো কেটে গেল। আদি বড় হতে লাগল। 3 বছর, 4 বছর, 5 বছর। সম্বতী আম্মা তাকে অনেক ভালোবাসায় পারলেন। তাকে পড়াতে চেষ্টা করলেন, ভালো সংস্কার দিলেন। আদিও আম্মাকে খুব ভালোবাসত। সে জানত যে সম্বতী আম্মা তার সত্যিকারের মা নয়, কিন্তু তার জন্য সম্বতী আম্মাই সবকিছু ছিল। যখন আদি 60 বছরের হল, তখন সম্বতী আম্মার স্বাস্থ্য খারাপ হতে লাগল। প্রথমে ছোটমোটা অসুখ ছিল, তারপর গুরুতর হয়ে গেল। ডাক্তার জানালো যে তার ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার আছে, নিয়মিত ওষুধ খেতে হবে। একদিন আদি বাজারে গেল। সেখানে এক আবর্জনা ব্যবসায়ীর সাথে দেখা হলো। চাচাজি, আমাকে কাজ চাই। আবর্জনা ব্যবসায়ী তার কথা শুনল। তুমি কেন কাজ করতে চাস? আদি তার পুরো গল্প বলল। আবর্জনা ব্যবসায়ীর হৃদয় ভরে এলো। দেখ বেটা, যদি তুমি চাও তাহলে তুমি আমার জন্য আবর্জনা জড়ো করতে পারো। যা পাবে, খবরের কাগজ, বোতল, ধাতুর টুকরো, সব নিয়ে আসবে। যে টাকা পাবে তার অর্ধেক তোর, অর্ধেক আমার। আদি খুশি হয়ে গেল। সে রোজ আবর্জনা বিনতে যেতে লাগল। রেলওয়ে স্টেশন, মার্কেট, কোথাও গিয়ে আবর্জনা জড়ো করত। যে টাকা পেত তাতে সম্বতী আম্মার ওষুধ আনত। সম্বতী আম্মার তার ছেলের ওপর খুব গর্ব ছিল। কত বোঝদার আমার ছেলে। কিন্তু আজ যা ঘটল সেটা আদির জন্য সবচেয়ে খারাপ দিন ছিল। পুলিশওয়ালারা তাকে খারাপভাবে মারল, আবর্জনা নিয়ে টাকা দিল না। এখন সে কি মুখ নিয়ে সম্বতী আম্মার কাছে যাবে? কিভাবে বলবে যে আজ ওষুধ আনতে পারল না? আদি টলতে টলতে তার ছোট বাড়িতে পৌঁছাল। তার শরীর ব্যথায় কাঁপছিল, কাপড় ছেঁড়া ছিল। সম্বতী আম্মা তার বিছানায় শুয়ে তার অপেক্ষা করছিল। আদিকে দেখেই সে চমকে উঠল। বেটা, এটা কি অবস্থা তোর? সম্বতী আম্মা ঘাবড়ে উঠে বসল। আদির অবস্থা দেখে তার চোখে জল এলো। আম্মা, আজ কিছু খারাপ লোকের সাথে পড়ল, আদি দুর্বল কণ্ঠে বলল। সে সম্বতী আম্মার কাছে মিথ্যা বলতে পারত না।
সে পুরো ঘটনা বলল, কিভাবে পুলিশওয়ালারা তার আবর্জনা নিল, টাকা দিল না এবং তারপর তাকে নির্মমভাবে মারল। সম্বতী আম্মা শুনে কাঁদতে লাগল এবং আদিকে গলায় জড়িয়ে কাঁদতে লাগল। যখন পুলিশওয়ালারা আদিকে মারছিল ঠিক তখনই রেলওয়ে স্টেশনের কাছে এক সাংবাদিক দিবাকর পাণ্ডে পুরো ঘটনা রেকর্ড করছিল। সে স্থানীয় নিউজ চ্যানেলের জন্য কাজ করত। আজ সে অন্য কোনো খবরের জন্য রেলওয়ে স্টেশনে এসেছিল, কিন্তু যা সে দেখল তা তাকে নাড়িয়ে দিল। সে তার ক্যামেরায় পুরো ঘটনা ধরে ফেলল, কিভাবে 5 পুলিশওয়ালা মিলে এক 8 বছরের নিরীহ বাচ্চার আবর্জনা নিল, টাকা দিল না এবং তারপর তার সাথে মারধর করল। দিবাকর পাণ্ডের হৃদয় ভরে এলো। সে আদির পিছু নিল, দেখল যে বাচ্চা কাঁদতে কাঁদতে তার বাড়ি গেল। এই ঘটনা দেখাতে হবে। সে ভাবল লোকেদের জানতে হবে যে আমাদের পুলিশ কেমন। সে পরের দিন আদির বাড়ি গেল। সম্বতী আম্মার ঝুপড়ি দেখে দিবাকর পাণ্ডে বুঝল যে এটা কতটা গরিব পরিবার। সম্বতী আম্মা বিছানায় শুয়েছিল, আদি তার কাছে বসেছিল। আমি দিবাকর পাণ্ডে, এক সাংবাদিক। সে তার পরিচয় দিল। কাল তোমার ছেলের সাথে যা ঘটল আমি দেখেছি। সম্বতী আম্মা এবং আদি দুজনেই ভয় পেল। সাহেব, আমরা কিছু ভুল করিনি। আদি বলল, না বেটা, তুমি কিছু ভুল করনি, ভুল তো সেই পুলিশওয়ালাদের। দিবাকর পাণ্ডে বলল, আমি তোমাদের সাহায্য করতে যাই। সে সম্বতী আম্মার সাথে কথা বলল। সম্বতী আম্মা জানালো যে এই বাচ্চা তার নিজের নয়, 6 বছর আগে মেলায় পেয়েছিল, তখন থেকে সে এটাকে পালছে। দিবাকর পাণ্ডেকে পুরো গল্প খুব আকর্ষণীয় লাগল। একদিকে পুলিশের বর্বরতা, অন্যদিকে এক বয়স্ক মহিলার ত্যাগ এবং মাঝে এক নিরীহ বাচ্চার সংগ্রামের গল্প। এটা খুব বড় খবর, সে ভাবল। সে পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট তৈরি করল, ভিডিও এডিট করল, একটা প্রভাবশালী শিরোনাম লিখল। 8 বছরের আদি অসুস্থ মায়ের ওষুধের জন্য আবর্জনা বিনছে, পুলিশ আবর্জনা নিয়ে টাকা দিল না এবং নির্মমভাবে মারল। এটা শিরোনাম ছিল। দিবাকর পাণ্ডে ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় আপলোড করল। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সর্বত্র ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে কিভাবে কিশোর যাদব আদিকে লাথ মারল, কিভাবে বাকি পুলিশওয়ালারা তার সাথে মারধর করল। ভিডিও আপলোড হতেই হইচই পড়ে গেল। সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে গেল। কয়েক মিনিটে হাজারো লোক ভিডিও দেখল। লাইক, শেয়ার, কমেন্টের বন্যা এলো। লোকেরা রাগে মন্তব্য করছিল, এটা কেমন পুলিশ? লজ্জার ব্যাপার। এই পুলিশওয়ালাদের তুরন্ত চাকরি থেকে বরখাস্ত করা উচিত। এই বাচ্চা কত সাহসী। সরকারকে এতে তুরন্ত ব্যবস্থা নিতে হবে। 1 ঘন্টায় ভিডিওকে লাখাধিক ভিউজ পেল। 2 ঘন্টায় এটা ট্রেন্ডিংয়ে এলো। মিডিয়া চ্যানেলগুলো নজরেতে পড়ল। প্রত্যেক বড় নিউজ চ্যানেল এই খবর দেখাতে লাগল। পুলিশের বর্বরতার শিকার হয়েছে 8 বছরের আদি। আবর্জনা নিয়ে টাকা দিল না, বাচ্চাকে মারল। নিরীহ বাচ্চার সাথে অমানবিকতা। প্রত্যেক চ্যানেলে এই আলোচনা হচ্ছিল। স্থানীয় স্তরে হইচই পড়ে গেল। লোকেরা রাস্তায় নেমে এলো। আমাদের ন্যায় চাই, পুলিশের বর্বরতা বন্ধ করো, নাড়া উঠছিল। ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ করল, মহিলা সংগঠনগুলো মিছিল করল। সকলের একই দাবি ছিল, এই পুলিশওয়ালাদের কঠোর শাস্তি দেওয়া হোক। ওদিকে সেই 5 পুলিশওয়ালার অবস্থা খারাপ হয়ে গেল। কিশোর যাদব, রোহতক সিং, রাজেশ ত্যাগী, শুভম এবং করণবীর ঠাকুর বুঝল যে তারা বড় বিপদে পড়েছে। ভিডিও এখন জাতীয় স্তরে ভাইরাল হয়ে গেছে। অন্য রাজ্যের লোকেরাও এটা দেখছে। আন্তর্জাতিক মিডিয়াও এটা রিপোর্ট করল। ইন্ডিয়া পুলিশ ব্রুটালিটি অন 8-year-old চাইল্ড জাতীয় হেডলাইন বিদেশি খবরের কাগজে ছাপা হলো। ওদিকে জাজ দিলীপ মেহতা বিদেশে এক আন্তর্জাতিক ন্যায়িক সম্মেলনে অংশ নিচ্ছিলেন। রাতের সময় যখন তার স্টাফ তাকে এই ভিডিও দেখালো, ভিডিও দেখে তার রক্ত ফুটে উঠল। এটা কেমন বর্বরতা, এক 8 বছরের বাচ্চার সাথে এমন ব্যবহার। কিন্তু যখন জজ সাহেব ভিডিওর পরের অংশ দেখলেন তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ভিডিওতে সম্মতি আম্মা বলছিল যে এটা আমার ছেলে নয়, এটা তো আমাকে মেলায় পেয়েছিল। যখন জজ দিলীপ মেহতা এই কথা শুনলেন তিনি রাগে চিৎকার করলেন। তিনি তুরন্ত তার টিমকে ফোন করলেন। আমি চাই যে তুরন্ত সেই বাচ্চা এবং তার আম্মার কাছে পৌঁছানো হোক, যা সাহায্য চাই তা করা হোক। কারণ জজ দিলীপ মেহতা বুঝলেন যে হয়তো এটা তার নিজের ছেলে যে 6 বছর আগে খোয়া গিয়েছিল। পরের সকালে জজ দিলীপ মেহতার টিম তুরন্ত আদির বাড়িতে পৌঁছালো। টিম লিডার রমেশ শর্মা সম্বতী আম্মার ঝুঁপড়ি দেখে অবাক হয়ে গেল। এতটা দারিদ্র্যের মধ্যে এক বয়স্ক মহিলা এবং এক ছোট বাচ্চা কিভাবে জীবনযাপন করছে। সম্বতী আম্মা বিছানায় শুয়েছিল, আদি তার কাছে বসেছিল। কালকের মারের কারণে তার শরীর এখনও ব্যথা করছিল। আমি রমেশ শর্মা, জজ দিলীপ মেহতার টিম থেকে। রমেশ তার পরিচয় দিল। আমাদের আপনার ঘটনার খবর পেয়েছি। জজ সাহেব আপনাকে সাহায্য করতে পাঠিয়েছেন। সম্বতী আম্মা এবং আদি দুজনেই ঘাবড়ে গেল। সাহেব, আমরা কিছু
ভুল করিনি, আদি ভয়ে বলল। না বেটা, তুমি কিছু ভুল করনি, ভুল তো সেই পুলিশওয়ালাদের। রমেশ আদিকে বোঝালো, জজ সাহেব খুব রাগে আছেন, তিনি তোমার সাহায্য করার আদেশ দিয়েছেন। রমেশ সম্বতী আম্মার অবস্থা দেখল, সে খুব দুর্বল লাগছিল। সে তুরন্ত জজ দিলীপ মেহতাকে জানালো যে সম্বতী আম্মার স্বাস্থ্য খুব খারাপ। জজ দিলীপ মেহতা তুরন্ত আদেশ দিল, আম্মাকে তুরন্ত শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে যাও। ঠিক আছে স্যার, আন্টিজি আপনাকে তুরন্ত হাসপাতালে নিতে হবে। সম্বতী আম্মা হাত জোর করল, সাহেব আমাদের কাছে টাকা নেই। হাসপাতালের খরচ কিভাবে হবে? রমেশ বলল, আপনাকে টাকার চিন্তা করতে হবে না, জজ সাহেব সব ব্যবস্থা করেছেন। তিনি অ্যাম্বুলেন্স ডাকলেন। সম্বতী আম্মাকে শহরের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে সম্বতী আম্মার পুরো চেক আপ হলো। ডাক্তাররা জানালো যে তার অবস্থা গুরুতর, ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার ছাড়া কিডনিতেও সমস্যা আছে। তুরন্ত চিকিৎসা শুরু করতে হবে, ডাক্তার বলল। রমেশ সব পেপারওয়ার্ক করালো। সম্বতী আম্মাকে প্রাইভেট রুম দেওয়া হলো, সেরা চিকিৎসার ব্যবস্থা করা হলো। জজ দিলীপ মেহতার ফোন এলো, তুরন্ত সেই পুলিশওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তার টিম বলল, ঠিক আছে স্যার। তুরন্ত সেই 5 পুলিশওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা শুরু হলো। কিশোর যাদব, রোহতাক সিং, রাজেশ তাগি, শুভম এবং করণবীর ঠাকুরকে তুরন্ত সাসপেন্ড করা হলো। তাদের বিরুদ্ধে ধারা 323 স্বেচ্ছায় আঘাত পৌঁছানো, ধারা 506 অপরাধী ও ধমকি এবং ধারা চোরাচালান সাধারণ উদ্দেশ্য প্রচার করা অধীনে মামলা দায়ের করা হলো। রমেশ শর্মার রোজ হাসপাতালে এসে সম্বতী আম্মার খোঁজ নিত। জজ সাহেবের বলা যে আপনার কোনো জিনিসের অভাব হওয়া উচিত নয়। সে সম্বতী আম্মার কাছ থেকে আদির সম্পর্কে আরও তথ্য নিল। এই বাচ্চা আপনাকে কিভাবে পেল? সম্বতী আম্মা পুরো গল্প বলল। কিভাবে 6 বছর আগে মেলায় এই বাচ্চা খোঁয়া পাওয়া গিয়েছিল, কিভাবে সে এর মা বাবাকে খুঁজতে চেষ্টা করেছিল, কিভাবে কোনো সুরাগ পাওয়া যায়নি, কিভাবে সে এটাকে তার ছেলে মনে করে পারল। রমেশকে এই গল্প খুব আকর্ষণীয় লাগল। সে তুরন্ত জজ দিলীপ মেহতাকে ফোন করল এবং পুরো কথা বলল। স্যার, এই বাচ্চা এই মহিলার নিজের নয়, 6 বছর আগে মেলায় খোঁয়া ছিল। জজ দিলীপ মেহতার হৃদয় দ্রুত ধড়কতে লাগল। 6 বছর আগে কোন মেলা? স্যার, শহরের বাইরের বার্ষিক মেলা, যা প্রত্যেক বছর লাগে, রমেশ জানালো। জজ দিলীপ মেহতার শ্বাস ফুলতে লাগল। 6 বছর আগে তিনিও সেই মেলায় গিয়েছিলেন। সেই মেলায় তার ছেলে খোঁয়া গিয়েছিল। রমেশ, তুমি তুরন্ত সেই বাচ্চার একটা ছবি পাঠাও এবং এটাও জানো যে তার শরীরে কোনো বিশেষ চিহ্ন আছে কিনা। রমেশ তুরন্ত আদির ছবি জজ দিলীপ মেহতাকে পাঠালো। ছবি দেখেই দিলীপ মেহতার হুঁশ উড়ে গেল। এটা সেই মুখ যাকে তিনি 6 বছর ধরে খুঁজছেন, সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট। কিন্তু এখনও তারা পুরোপুরি বিশ্বাস করেননি। রমেশ, তার শরীরে কোনো চিহ্ন আছে? তিনি কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন। রমেশ সম্বতী আম্মাকে জিজ্ঞাসা করল, আন্টিজি, এই বাচ্চার শরীরে কোনো জন্মের চিহ্ন আছে? সম্বতী আম্মা বলল, হ্যাঁ বেটা, এই ডান হাতের তালুতে একটা ছোট কালো চিহ্ন আছে এবং কপালে একটা ছোট তিল আছে। রমেশ তুরন্ত ফোনে এই কথা জাজ দিলীপ মেহতাকে বলল। জাজ দিলীপ মেহতা চিৎকার করে উঠলেন, এটা আমার ছেলে, এটা আমার আদি। তিনি কাঁদতে লাগলেন। 6 বছরের যন্ত্রণা, 6 বছরের অপেক্ষা, 6 বছরের খোঁজ আজ শেষ হয়ে গেল। তার ছেলে পাওয়া গেল। কিন্তু কেমন অবস্থায় পাওয়া গেল? এক গরিব ঝুঁপড়িতে আবর্জনা বিনতে, পুলিশওয়ালাদের মার খেয়ে। রমেশ, আমি তুরন্ত আসছি, কাউকে কিচ্ছু বলো না, না বাচ্চাকে না সেই মহিলাকে, আমি নিজে এসে সব কিছু সামলাব। দিলীপ মেহতা বললেন। তিনি তুরন্ত বিমানবন্দরের দিকে রওনা হলেন, প্রাইভেট জেটের ব্যবস্থা করলেন। কয়েক ঘণ্টায় তিনি তার শহরে পৌঁছালেন। ওদিকে কোর্টে সেই 5 পুলিশওয়ালার বিরুদ্ধে শুনানি শুরু হয়ে গেল। ম্যাজিস্ট্রেট ভিডিওর প্রমাণ দেখলেন, সাক্ষীদের বয়ান শুনলেন। দিবাকর পাণ্ডেও তার বয়ান দিল। আমি নিজের চোখে দেখেছি যে কিভাবে এই 5 পুলিশওয়ালা মিলে এক 8 বছরের বাচ্চাকে নির্মমভাবে মারল। প্রতিরক্ষা পক্ষের উকিল বলল, মাইলর্ড, আমার মক্কেল পুলিশওয়ালা, হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু ম্যাজিস্ট্রেট বলল, ভিডিও স্পষ্ট, এতে কোনো ভুল বোঝাবুঝি নেই, এটা স্পষ্টভাবে পুলিশের নির্মমতা। অভিযোগ পক্ষের উকিল বলল, মাইলর্ড, এটা শুধু একটা ঘটনা নয়, এটা আমাদের সিস্টেমের ব্যর্থতা। যারা আইন ব্যবস্থা রক্ষা করার জন্য নিযুক্ত হয়েছে তারাই আইন ভাঙছে। এক 8 বছরের নিরীহ বাচ্চার সাথে এত নির্মমতা শুধু এই জন্য যে সে তার পরিশ্রমের টাকা চেয়েছে। কোর্টরুমে ভারী ভিড় ছিল। মিডিয়া, স্থানীয় লোক, অ্যাক্টিভিস্ট সবাই এসেছিল। সবাই ন্যায়ের দাবি করছিল। কোর্টের বাইরে লোকের ভিড় ছিল। এই পুলিশওয়ালাদের কঠোর শাস্তি পেতে হবে। ন্যায় দেরিতে আসুক, কিন্তু আসতে হবে। ম্যাজিস্ট্রেট বলল, এটা একটা গুরুতর মামলা। যখন জাজ দিলীপ মেহতা কোর্টে পৌঁছালেন, তখন সেখানের ম্যাজিস্ট্রেট তাকে দেখে উঠে দাঁড়ালেন। স্যার, আপনি এখানে? আমি এই কেস দেখতে এসেছি, জাজ দিলীপ মেহতা বললেন।
স্যার, কিন্তু এটা তো ম্যাজিস্ট্রেট কোর্টের মামলা। আমি জানি, কিন্তু এই কেস আমার জন্য খুব বিশেষ। জাজ দিলীপ মেহতা একদিকে বসে কার্যবিধি দেখতে শুরু করলেন। কোর্টরুমে সবাই জাজ সাহেবকে দেখে অবাক হয়ে গেল। এত বড় জাজ এই ছোট কেসে কেন এলেন? ম্যাজিস্ট্রেট কার্যবিধি চালিয়ে রাখলেন। এখন আমরা ভুক্তভোগী বাচ্চা এবং তার আম্মার বয়ান শুনব। রমেশ শর্মা হাসপাতাল থেকে ফোন করল। সম্বতী আম্মা এবং আদিকে কোর্টে আনতে হবে। 1 ঘণ্টা পর এক অ্যাম্বুলেন্স কোর্টের বাইরে থামল। সম্বতী আম্মাকে হুইল চেয়ারে নেওয়া হলো। আদি তার কাছে হাঁটছিল। তার কাপড় এখনও ছেঁড়া ছিল, মুখে মারের চিহ্ন ছিল। যেই আদি কোর্টরুমে প্রবেশ করল, জাজ দিলীপ মেহতার শ্বাস আটকে গেল। তিনি তুরন্ত তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার চোখ ফাঁকা ছিল, হৃদয় দ্রুত ধড়কছিল। পুরো কোর্টরুম অবাক ছিল। এত বড় জাজ এক ছোট আবর্জনা বিনানো বাচ্চাকে দেখে কেন উঠে দাঁড়ালেন? আদিও জাজ সাহেবকে দেখে ঘাবড়ে গেল। সে সম্বতী আম্মার কাছে গিয়ে লুকিয়ে গেল। আম্মা, এই বড় সাহেব কে? ম্যাজিস্ট্রেট কার্যবিধি শুরু করলেন। আদি, তুমি তোমার বয়ান দাও। তোমার সাথে কি ঘটেছিল? আদি ভয়ে ভয়ে পুরো ঘটনা বলল। কিভাবে সে রেলওয়ে স্টেশনে আবর্জনা জড়ো করেছিল, কিভাবে পুলিশওয়ালারা তার সব আবর্জনা নিয়ে টাকা দিল না, কিভাবে তারা তাকে মারল। যখন আদি তার গল্প বলছিল, জাজ দিলীপ মেহতার চোখের জল থামছিল না। এটা তার ছেলে, তার লাড়লা আদি, যাকে তিনি 6 বছর ধরে খুঁজছেন। কোর্টরুমে নীরবতা ছিল, লোকেদের চোখে জল ছিল। সম্বতী আম্মাও তার বয়ান দিল। এটা আমার ছেলে নয়, 6 বছর আগে মেলায় পেয়েছিল। আমি এটাকে আমার ছেলে মনে করে পালেছি। এটা খুব ভালো বাচ্চা, আমার ওষুধের জন্য পরিশ্রম করে। যখন সম্বতী আম্মা বলল যে আদি তার নিজের ছেলে নয় এবং 6 বছর আগে মেলায় পেয়েছিল, তখন জজ দিলীপ মেহতা আর থামতে পারলেন না। তিনি তার জায়গা থেকে উঠলেন এবং দ্রুত আদির দিকে এগোলেন। পুরো কোর্ট অবাক ছিল। জজ সাহেব কি করছেন? জজ দিলীপ মেহতা আদির কাছে পৌঁছে তার সামনে বসলেন। বেটা, তোমার হাতের তালু দেখাও। আদি ভয়ে তার তালু দেখালো। সেখানে একটা ছোট কালো চিহ্ন ছিল। জজ দিলীপ মেহতা তার কপাল দেখলেন। সেখানে একটা ছোট তিল ছিল। জজ সাহেব কাঁদতে লাগলেন। এটা আমার ছেলে, এটা আমার আদি। পুরো কোর্ট রুমে নীরবতা ছড়িয়ে পড়ল। সবাই অবাক ছিল। কি বলছেন জজ সাহেব? জজ দিলীপ মেহতা আদিকে গলায় চড়ালেন। বেটা, আমি তোমার পাপা। 6 বছর ধরে তোমাকে খুঁজছিলাম। আদি কিছু বুঝতে পারছিল না। কিন্তু আমার পাপা তো। সম্বতী আম্মাও কাঁদছিল। বেটা, এটাই তোর আসল পাপা। আমি তোকে শুধু পালেছি। ম্যাজিস্ট্রেট এবং পুরো কোর্ট রুম অবাক ছিল। জজ দিলীপ মেহতা সবাইকে বোঝালেন, 6 বছর আগে মেলায় আমার ছেলে খোয়া গিয়েছিল। আজ জানলাম যে এটাই সেই বাচ্চা। পুরো কোর্ট রুম ভাবাবেগপূর্ণ হয়ে গেল। লোকেদের চোখে জল ছিল। জজ দিলীপ মেহতা সম্বতী আম্মার পা ছুঁয়ে নিলেন। আপনি আমার ছেলেকে আপনার ছেলে বানিয়ে পালেছেন। আমি আপনার কিভাবে ধন্যবাদ দেব? সম্বতী আম্মা কাঁদছিল। বেটা, এটা তো আমার জীবন। কিন্তু এখন যখন এর আসল পাপা পাওয়া গেছে, তখন জজ দিলীপ মেহতা তাকে থামালেন। আম্মাজি, আপনিও আমার মা। আপনি আমার ছেলেকে পালেছেন। এখন আমরা সবাই একসাথে থাকব। এরই মধ্যে সেই 5 পুলিশওয়ালার অবস্থা আরও খারাপ হয়ে গেল। এখন তাদের জানা গেল যে বাচ্চাকে তারা মারল সে জজ দিলীপ মেহতার ছেলে। এখন তো শুধু উপরওয়ালাই বাঁচাতে পারে। কিশোর যাদব বলল। ম্যাজিস্ট্রেট তার রায় ঘোষণা করলেন। এই মামলার গুরুত্ব দেখে এবং এই কথা দেখে যে ভুক্তভোগী বাচ্চা জজ দিলীপ মেহতার ছেলে, আমি নিম্নলিখিতে শাস্তি দিচ্ছি। পুরো কোর্ট রুম নীরব ছিল। কিশোর যাদবকে প্রধান অভিযুক্ত মেনে 7 বছরের কঠোর কারাদণ্ডের শাস্তি দেওয়া হচ্ছে। বাকি 4 জন রোহতাক সিং, রাজেশ ত্যাগী, শুভম এবং করণবীর ঠাকুরকে 5-5 বছরের কঠোর কারাদণ্ডের শাস্তি দেওয়া হচ্ছে। বিচারক তার রায়ে বললেন, এটা শুধু একটা বাচ্চার সাথে অন্যায় নয়, এটা আমাদের পুরো সিস্টেমে প্রশ্ন ওঠায়। যারা আইনের রক্ষা করার জন্য নিযুক্ত হয়েছে, তারাই আইন ভাঙছে। এই ধরনের নির্মমতা সহ্য করা যাবে না।